ক্রিশ্চিয়ানিটির দীর্ঘ সংগ্রাম এবং স্ট্রাগলের পরে তারা রোমের অফিসিয়াল রিলিজিয়নে পরিণত হলো। ইস্টার সানডে বা বড়দিন টাইপের যে অনুষ্ঠানগুলো আমরা দেখতে পাই বর্তমান সময়ে খ্রিস্টানদের মধ্যে, এটা কিন্তু মোটেও খ্রিস্টানদের ইনস্টিটিউশনালি বা অর্থোডক্স ভাবে এটাকে পেশ করা হয়নি। তারা ধীরে, ধীরে ইস্টার্ন বিভিন্ন চিন্তার সাথেও পরিচিত হতে শুরু করলো। স্পেশালি বাইজেন্টাইন এবং ইসলামিক। প্রাচ্যের লোকেরা ক্রিশ্চিয়ানিটি চর্চা করতে হচ্ছে গ্রিক ভাষার মাধ্যমে। আর ওয়েস্টার্ন লোকেরা চর্চা করতে হচ্ছে এটা ল্যাটিন ভাষার মাধ্যমে। এবং তারা প্রাচীন যেকোনো দার্শনিকের চাইতে তারা অ্যারিস্টটলকে বেশি প্রাধান্য দিত। রেনেসাঁর একটা বড় স্ট্রেসিং পয়েন্ট ছিল। তারা বলতো যে, আমরা যেহেতু এবার অ্যারিস্টটলের মূল গ্রিক পাণ্ডুলিপি পেয়ে গেছি, আমরা এখন ওই আরবি এ মানে মুসলিম বলা হচ্ছে বেসিক্যালি আরবি, ওই আরব লোকদের ব্যাখ্যা বিশ্লেষণ মানব না। অসংখ্য লোককে আপনি পাবেন যারা একজন যাজক, একজন প্রিস্ট, একজন প্যাস্টর, কিন্তু তার সাথে, সাথে আবার বৈজ্ঞানিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আমরা পশ্চিমের দার্শনিক চিন্তার ইতিহাস ও বিবর্তন নিয়ে আলোচনা করছিলাম। যেখানে আমরা ক্লাসিক্যাল ক্রিশ্চিয়ানিটির আ সূত্রপাত পর্যন্ত এসেছিলাম। যেখানে আমরা বলেছিলাম যে দীর্ঘ সংগ্রাম এবং স্ট্রাগলের পরে এবং অফিসিয়ালি অপারেশন, টর্মেন্ট অনেক কিছু পার করে ক্রিশ্চিয়ানিটি কিভাবে রোমের আ বলা যায় ইনস্টিটিউশনাল রিলিজিয়নে পরিণত হলো। আ এবং তারপর থেকে ক্রিশ্চিয়ানিটি নতুনভাবে কিভাবে আ কিভাবে বিভিন্ন চিন্তার মাঝে ইন্টিগ্রেশন ঘটালো, সমন্বয় ঘটালো এবং সেই সমন্বয় ঘটানোর ফলে যে ধরনের একটা সমন্বিত বা কোনো সময় বলা যায় যে এক ধরনের আ মিশ্রিত এক ধরনের ওয়ার্ল্ড ভিউ তৈরি হলো, যেটা পরবর্তীতে বিভিন্ন প্রকারের ফলাফল জন্ম দিয়েছে। সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এর মাঝে আমরা ১ম এই চলে আসবো হচ্ছে স্কলাস্টিক আ বা বলা যায় যে ক্রিশ্চিয়ানিটির মাধ্যমে সেকুলার এবং ধর্মীয় শিক্ষার যে এক অদ্ভুত সংমিশ্রণ আমরা দেখতে পাই ইতিহাসে, সেটা নিয়ে বা সেই ঘটনাটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। স্কলাস্টিক বলতে বোঝানো হচ্ছে আমরা যেটা বললাম যে ক্রিশ্চিয়ানিটির দীর্ঘ সংগ্রাম এবং স্ট্রাগলের পরে তারা রোমের অফিসিয়াল রিলিজিয়নে পরিণত হলো। কিন্তু ক্রিশ্চিয়ানিটি বেসিক্যালি একটা ইস্টার্ন রিলিজিয়ন, যেটা আসলে ওয়েস্টার্ন রিলিজিয়ন বা ওয়েস্টার্ন যে সেন্সিবিলিটি আছে তার সাথে সম্পূর্ণ খাপ খায় না। তো এটা পৃথিবীর ধর্মের ইতিহাসের মধ্যে একটা খুবই কমন একটা বিষয় আমরা দেখতে পাই। যখন কোনো ধর্ম যেটার অরিজিন হচ্ছে নির্দিষ্ট একটা অঞ্চলে, সেই অঞ্চল থেকে যখন সেই ধর্মটা বা সেই ধর্মীয় যে চিন্তাটা, সেই ধর্মচিন্তার যে বিবর্তনটা একটা পর্যায়ে এসে যখন সেটা অন্য আরেকটা অঞ্চলে যেটার কালচারাল এবং হচ্ছে ফিলোসফিক্যাল এবং হচ্ছে আপনার চিন্তার যে গঠন, এটা হয়তো সে সেই ধর্মের যে অরিজিনাল যে ভূমি বা যেখান থেকে এটার জন্ম লাভ করেছে, এটা থেকে হয়তো অনেকটাই ভিন্ন। তো তখন সেই ভিন্ন একটা অঞ্চলে যেয়ে সেই ধর্ম যখন ইন্টিগ্রেট করার চেষ্টা করে, ইনফিল্ট্রেট করার চেষ্টা করে, ঢোকার চেষ্টা করে, মানুষের মনের মধ্যে প্রবেশের চেষ্টা করে, মানুষকে তার দিকে আহ্বানের চেষ্টা করে, তখন যে একটা সাটল যে আমরা এক ধরনের স্ট্রাইভ, এক ধরনের বলা যায় যে কিছুটা দ্বন্দ্ব, সংগ্রাম দেখতে পাই। এটা প্রায় প্রত্যেক ধর্মের কমপক্ষে অ্যা মেজর, মেজর ধর্মগুলোর একটা বড় একটা বিষয়, খুব কমন একটা বিষয় যেটা আমরা দেখতে পাই। ইভেন ইসলামের ক্ষেত্রেও আমরা দেখতে পাই। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ আরব ছিলেন, তার সাহাবায়ে কেরাম বেশিরভাগই আরব ছিল। তারা যখন আ পারস্যে বা অন্য কোথাও আ এই ধর্মটাকে নিয়ে গেলেন, তখন কিন্তু তাদেরকে ১ম দিকে একটু আ স্ট্রাগল ফেস করতে হয়েছে যে তারা আসলে সেই মানুষগুলোর কাছে, যেই মানুষগুলো আরব ছিল না, তারা আরব সেনসিবিলিটির সাথে পরিচিত ছিল না, তাদেরকে কিভাবে সেই ধর্মটার দিকে দাওয়াত দিবেন এবং তাদেরকে কিভাবে সেই ধর্মের দিকে পারসুয়েট করে নিয়ে আসবেন,
এটা কিন্তু আমরা ইসলামের ক্ষেত্রে প্রথম দিকে দেখতে পাই, যখন ইসলাম আস্তে আস্তে বিস্তৃত হচ্ছিল বিভিন্ন ভূমিতে। তো ক্রিশ্চিয়ানিটির ক্ষেত্রেও একই কথা। ক্রিশ্চিয়ানিটি যখন অফিসিয়াল রিলিজিয়নে পরিণত হলো রোমের, তখন তাদেরকে একটা বড় ধাক্কার সম্মুখীন হতে হলো। সেটা হচ্ছে রোমান অ্যানশিয়েন্ট পেগানিজমের যে বিস্তার তখনকার মানুষের মনোজগতে ছিল, সেখান থেকে মানুষকে ক্রিশ্চিয়ানিটির দিকে নিয়ে আসতে হবে। স্পেশালি সাধারণ মানুষকে যখন নিয়ে আসতে হয়, তখন তারা একটা বড় ধাক্কার সম্মুখীন হলো যে তারা এই কাজটাকে আসলে কিভাবে করবে। চিন্তাবিদগণ, বুদ্ধিবৃত্তি যারা কাজ করতো, বুদ্ধিজীবীগণ, ধর্মতত্ত্ববিদরা, তারা এই বিষয়ে খুবই এক ধরনের টেন্সড সিচুয়েশনে পড়ে গেল। তারা আসলে এই বিষয়টাকে কিভাবে সমন্বিত করবেন এবং কিভাবে তারা এই টেনশনটাকে দূর করতে সক্ষম হবেন। তো আমরা এই কারণে দেখতে পাই যে আর্লি ক্রিশ্চিয়ানিটি থেকে যারা হচ্ছেন ধর্মতত্ত্ববিদ, যারা হচ্ছেন চৈন্তিক, তারা ধর্ম এবং হচ্ছে রিজন বা ধর্ম এবং হচ্ছে বুদ্ধি, যুক্তি, এগুলোকে, এই দুইটা যেটাকে আমরা মনে করি অপোজিং ফোর্স, হয়তো বিপরীতমুখী দুইটা জিনিস, যেটা ভিন্ন মেরুর দুইটা জিনিস, তারা এই দুটো বিষয়কে একত্রিত করার চেষ্টা করতেন। এবং এই যে চেষ্টাটা, এটা আর্লি ক্রিশ্চিয়ানিটি থেকে আমরা দেখতে পাই, ইতিহাসে একদম শুরু থেকে আমরা দেখতে পাই। এই ক্ষেত্রে অগাস্টিনের নাম খুব জোরে সোরেই বলতে হয়, এবং তিনি নিঃসন্দেহে ক্রিশ্চিয়ানিটির ইতিহাসে ওয়ান অফ দ্য ইনফ্লুয়েন্সিয়াল ফিগার্স, যিনি এই বিষয়ে কাজ করছেন। শুধু এই বিষয়ে না, বরং অগাস্টিন অত্যন্ত প্রলিফিক একজন অথর ছিলেন, যিনি তৎকালীন সময়ের যে প্রবলেমগুলো মানুষ ফেস করতেছিল, সে প্রায় প্রতিটা বিষয় নিয়ে তিনি লেখালেখি করছেন। স্পেশালি তার স্ট্রেস ছিল, গুরুত্ব ছিল হচ্ছে ফেইথ আর রিজন, এই দুটা বিষয়কে একত্রিত করার। এখানে আমি ইসলামের ইতিহাসের ক্ষেত্রেও আমি একই কথা বলবো, যেটা বললাম যে যখন ধর্ম ভিন্ন একটা অঞ্চলে যে ইনফিলট্রেট করার চেষ্টা করে, তখন তাদের মধ্যে যে একটা টেনশন ক্রিয়েট হয়, এই টেনশনের একটা বড় পার্ট থাকে হচ্ছে ফেইথ আর রিজন। মানে তাদেরকে সেই অঞ্চলের মানুষের কাছে এটা জাস্টিফাই করতে হবে যে হ্যাঁ, আমাদের রিলিজিয়নটা, আমাদের ধর্মটাও তোমাদের যে ফ্রেমওয়ার্ক, এটার সাথে যায়। এই কারণে দেখবেন যে ক্রিশ্চিয়ানিটির ক্ষেত্রে এবং ইসলামের ক্ষেত্রে আর্লি, একদম প্রথম দিক থেকে তারা যুক্তি বুদ্ধির সাথে ধর্মকে মেলানোর চেষ্টা করতো। মেলানো না, বেসিক্যালি হচ্ছে এই দুটা আসলে যে ভিন্ন মেরুর কোনো জিনিস না, এই দুটা যে আসলে সম্পূর্ণ পৃথক ডিস্টিংক্ট কোনো বিষয় না, বরং এরা একে অপরের পরিপূরক। এবং এই পরিপূরকতাটা কিভাবে কাজ করে, এই মেকানিজমটাকে, এটা নিয়ে তারা আলোচনা করতেন। ইসলামে হয়েছিল এবং ক্রিশ্চিয়ানিটির ক্ষেত্রে আমরা দেখতে পাই, স্পেশালি অগাস্টিনের হাত ধরে। তো এই যে টেনশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্রুশাল, এই কারণে যে আমরা এখন পর্যন্ত কিন্তু এইটার আউটকামটা ভোগ করতেছি, বা আমরা এই আউটকামটা এখনো কিন্তু ফিল করতে পারতেছি। স্পেশালি টেনশনটা আমরা এখনো দেখতে পাচ্ছি। এই প্রবলেমটা যেমন তৎকালীন সময়ে প্রাসঙ্গিক ছিল, এই প্রবলেমটা আজও পর্যন্ত অনেক প্রাসঙ্গিক, এবং এটা আমরা এখনো বুঝতে পারি। তো প্রথম দিকে এই কারণে আমরা দেখতে পাই এই টেনশন এবং হচ্ছে ইন্টিগ্রেশনের পর্যায়ে ক্রিশ্চিয়ানিটি রোমান পেগানিজমের অনেক অনেক বলা যায় উপকরণ, এবং কোনো সময় আপনার ওয়ার্ল্ড ভিউ এর একদম মৌলিক কম্পোনেন্টকে তারা নিজেদের ধর্মের মধ্যে ইন্টিগ্রেট করার চেষ্টা করত। যেমন এর সবচাইতে প্রকৃষ্ট উদাহরণ সম্ভবত ইস্টার সানডে বা বড়দিন টাইপের যে অনুষ্ঠানগুলো আমরা দেখতে পাই বর্তমান সময় খ্রিস্টানদের মধ্যে। এটা কিন্তু মোটেও খ্রিস্টানদের ইনস্টিটিউশনালি বা অর্থোডক্স ভাবে এটাকে পেশ করা হয়নি, বরং এটা একটা পপুলার ধারণা। এই পপুলার ধারণাটার মূল ভিত্তি ছিল হচ্ছে রোমান পেগানিস্ট চিন্তাধারা। বেসিক্যালি তারা মানুষের জন্মদিনকে খুব ঘটা করে পালন করার চেষ্টা করতো, এবং যেটাকে ক্রিশ্চিয়ানিটি প্রথম দিকে ইন্টিগ্রেট করছে, পপুলার, এবং মানুষের কাছে এটা পপুলার হয়ে গেছে। বলা যায় যে মানুষের মুখে মুখে বা মানুষের কর্মের মাধ্যমে প্রচলিত হয়ে গেছে। এটা কোনোভাবে যাতে ধর্মের মূল অনুষঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত না। তো মূল কথা হচ্ছে যে ক্রিশ্চিয়ানিটি প্রথম দিকে চেষ্টা করেছে যে রোমান পেগানিস্টিক থট থেকে বা রোমান পেগানিজমের অনেক অনেক বিষয়কে নিজেদের মধ্যে ঢোকানোর। এই ঢোকানোর মূল
লক্ষ্য ছিল এমন না যে জাস্ট মানে কিছু একটা বানাবে আরকি তারা নতুনভাবে। আসলে তারা মানুষ প্রত্যেকেই আসলে সময়ের সন্তান। আমরা প্রত্যেকেই আসলে নিজেদের সময়, নিজেদের পরিস্থিতি, অবস্থা এগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকি। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদেরকে এগুলোর মধ্যেই কাজ করতে হয়। তো তৎকালীন সময়ের দাবি ছিল বা তৎকালীন সময়ে তারা এই গুরুত্ব অনুভব করেছে যে যদি আমরা মানুষের কাছে প্রাসঙ্গিক না হতে পারি তাহলে হয়তো আমরা হারিয়ে যাব। কারণ নতুন একটা বার্জেনিং রিলিজিয়ন এটা যদি এখনই অঙ্কুরে বিনষ্ট হয়ে যায় তাহলে তো ঝামেলা। এই কারণে তারা চেয়েছিল যে যাতে অ্যা তৎকালীন সময়ের যে প্রচলিত ধ্যান ধারণা যদি এগুলোর মধ্যে এগুলোকে কোনোভাবে ক্রিশ্চিয়ান ফিল্টারের মধ্যে ঢুকিয়ে যদি ক্রিশ্চিয়ানাইজড করে ফেলা যায়, তাহলে হয়তো মানুষের কাছে এই ধর্মটা, এই আ চিন্তাটা অর্থাৎ ক্রিশ্চিয়ান চিন্তাটা বা ওয়ার্ল্ড ভিউটা মানুষের কাছে সহজে পৌঁছানো যাবে। এই চিন্তায় তারা প্রাথমিকভাবে অনেক কম্পোনেন্টকে রোমান প্যাগানিস্টিক কম্পোনেন্টকে তারা নিজেদের মধ্যে ইন্টিগ্রেট করা শুরু করল। তারপর অনেক বছর চলে গেল। ক্রিশ্চিয়ানিটি ধীরে, ধীরে ইনস্টিটিউশনালি রাষ্ট্রীয়ভাবে পলিটিক্যালি শক্তি অর্জন করল। এরপরে যে আমরা দেখতে পাই যে ক্রিশ্চিয়ানিটি ১ম দিকে যেটা বললাম যে রোমান পেগানিজম তো বেসিক্যালি একটা ওয়েস্টার্ন কম্পোনেন্ট, একটা ওয়েস্টার্ন চিন্তা। তারা ধীরে, ধীরে ইস্টার্ন বিভিন্ন চিন্তার সাথেও পরিচিত হতে শুরু করল। স্পেশালি বাইজেন্টাইন এবং ইসলামিক। তারা ইসলামী আলেমদের, মুসলিম আলেমদের লেখা বিভিন্ন আ দার্শনিক, সাহিত্যিক এবং কোনো ক্ষেত্রে রাজনৈতিক বিভিন্ন গ্রন্থাদের সাথে পরিচিত হতে শুরু করলো এবং তাদের যে জাত ভাই আমরা জানি যে আ বেসিক্যালি ক্রিশ্চিয়ানিটির ২ টা বড় পার্ট। একটা পার্ট হচ্ছে ওয়েস্টার্ন আর একটা পার্ট হচ্ছে ইস্টার্ন। ইস্টার্ন পার্টটা হচ্ছে বেসিক্যালি গ্রিক ভাষী। আর ওয়েস্টার্ন পার্টটা হচ্ছে ল্যাটিন ভাষী। অর্থাৎ এদিকের লোকেরা পূর্বের লোকেরা, প্রাচ্যের লোকেরা ক্রিশ্চিয়ানিটি চর্চা করতে হচ্ছে গ্রিক ভাষার মাধ্যমে। আর ওয়েস্টার্ন লোকেরা চর্চা করতে হচ্ছে এটা ল্যাটিন ভাষার মাধ্যমে। তো এই গ্রিক ভাষী বাইজেন্টাইন যে একটা বিশাল ট্রেজার সাহিত্য, সংস্কৃতি, দর্শনের এই দুটো অর্থাৎ বাইজেন্টাইন আর হচ্ছে ইসলামিক এই দুটো ঘরানার সাথে তারা পরিচিত হতে শুরু করলো। তো একে ওয়েস্টার্ন, তারপরে বাইজেন্টাইন এবং ইসলামিক এই ৩ ঘরানা থেকে যখন তারা পর্যাপ্ত পরিমাণে মাল মসল্লা নিয়ে ফেললো, তখন যে তাদের মধ্যে একটা নতুন ট্রেন্ডের চালু হলো। নতুন একটা ট্রেন্ড সেট হলো। সেই ট্রেন্ডটার নাম হচ্ছে স্কলাস্টিক ট্রেন্ড। যার মূল কথা হচ্ছে তারা ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড ভিউকে মান্য করে ক্রিশ্চিয়ান ফ্রেমওয়ার্কের মধ্যে বিভিন্ন সেকুলার বলতে এখানে বিভিন্ন দুনিয়াবি, জাগতিক বিভিন্ন জ্ঞানকে তারা এর মধ্যে ইন্টিগ্রেট করতে শুরু করলো। যেটা আমরা প্রায় হয়তো শুনে থাকি। তাদের মধ্যে বেসিক্যালি ৭ টা লিবারেল আর্টসের চর্চা হতো। তাদের ইউনিভার্সিটিগুলোতে, তাদের বিদ্যালয়গুলোতে সাধারণভাবে শিক্ষা-দীক্ষার ক্ষেত্রে ৭ টা লিবারেল আর্টসকে তারা প্রাধান্য দিত। তার একটা হচ্ছে ট্রিভিয়াম, তার মধ্যে আছে হচ্ছে গ্রামার, রেটরিক, ডায়ালেকটিক। মানে এখানে ব্যাকরণ আর হচ্ছে অলংকার বিষয়ক পড়াশোনা করা হয়, ভাষাকেন্দ্রিক পড়াশোনা করা হয়। যার আরেকটা হচ্ছে কোয়াড্রিভিয়াম, যেখানে তারা বীজগণিত শেখে, অ্যারিথমেটিক শেখে, অ্যাস্ট্রোনমি শেখে, জিওমেট্রি শেখে এবং শেখে হচ্ছে মিউজিক। তো তাদের কাছে শিক্ষা-দীক্ষার মূল ভিত্তি ছিল হচ্ছে এই ৭ টা লিবারেল আর্টস। ১ম এ শেখানো হচ্ছে ট্রিভিয়াম, কারণ একটা মানুষ যখন ভালোমতো ভাষার ব্যাপারে দক্ষতা অর্জন করে, ভাষার উপর যখন তার দখল চলে আসে, তখন সে পৃথিবীর সবকিছু করতে পারে। ভাষা হচ্ছে জ্ঞানের মূল দরজা। যখন কেউ ভাষার দিক থেকে দুর্বল থাকে, তার জ্ঞানের ভিত্তি দুর্বল থাকে। এই কারণে তারা ট্রিভিয়ামের দিক থেকে প্রচন্ড জোর দিত, ট্রিভিয়ামের প্রতি প্রচন্ড জোর দিত এবং আ একই কথা আমাদের ইসলামিক ঘরানার ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে ১ম দিকে তারা প্রচন্ড পরিমাণে ভাষার উপর তারা স্ট্রেস দিতেন। এমফাসিস করতেন যাতে একজন ছেলে বা একজন মেয়ে বা একজন বিদ্যার্থী, শিক্ষার্থী যাতে আগে ভাষাটাকে ভালোমতো আয়ত্ত করে। ভাষা আয়ত্ত করার পরে সে যা খুশি তাই শিখতে পারে। সে উসুলে তাফসীর শিখতে পারে, সে তাফসীর করতে পারে, সে হাদিস শিখতে পারে, হোয়াটএভার এলস। কিন্তু তাকে আগে ভাষাটাকে ভালোমতো দক্ষতা তার থাকতে হয় ভাষার উপর। যাই হোক, তো এই ৭ টা লিবারেল আর্টসকে তারা
তাদের তাদের বিদ্যায়তনিকের যে গঠন স্ট্রাকচার, এটার মধ্যে তারা ইন্টিগ্রেট করলো। এটার মূল লক্ষ্য কি ছিল? যাতে একজন মানুষ পূর্ণাঙ্গভাবে শিক্ষিত হয়ে ওঠে, এডুকেটেড হয়ে ওঠে। কিন্তু এগুলো কখনোই কোনো অবস্থাতেই খ্রিস্টান অর্থোডক্স পজিশনকে চ্যালেঞ্জ করতো না, বরং এগুলো খ্রিস্টান অর্থোডক্স প্যারাডাইমের মধ্যে থেকেই পরিচালিত হতো। এই কারণে আমরা দেখতে পাই এখনকার সময় আমরা এগুলো বুঝতে পারছি, তখনকার সময় এগুলো হতো না। এখনকার সময় জানি যে তখনকার জ্ঞানটা হচ্ছে বেসিক্যালি একটা ধর্মীয় জ্ঞান। এখন বলা হয় ধর্মীয় জ্ঞান কিভাবে হয়? সে তো মিউজিক শিখতেছে, সে তো বীজগণিত শিখতেছে, সে তো ভাষা শিখতেছে, সে তো জিওমেট্রিও শিখতেছে। তাহলে এগুলো আবার কিভাবে ধর্মীয় জ্ঞান হয়? কারণ তারা এগুলোকে শিখতে হচ্ছে ধর্মের আদলে। মানে এখনকার সময় যদি একটা ছেলে বা কোনো একজন শিক্ষার্থী জিওমেট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্সের মাধ্যমে নাস্তিক হতে পারে, তখনকার সময় সুযোগ ছিল না। কারণ প্যারাডাইমটা ছিলই হচ্ছে পরিপূর্ণ গড সেন্ট্রিক, গড সেন্টার, যে আপনি এর মাধ্যমে এগুলো শিখে কি করবেন? আপনি গডকে চিনবেন। যেমন একজন বিখ্যাত রাইটার ওই সময় বলেছিল যে এই ৭টা লিবারাল আর্টস শেখার মূল উদ্দেশ্য হচ্ছে কি? আমরা জানি খ্রিস্টানদের একটা খুব সেন্ট্রাল ধারণা হচ্ছে যে মানুষকে গড তার নিজের আদলে, গডের নিজের ইমেজের আদলে সৃষ্টি করছেন। তো তাদের কাছে এই ৭টা লিবারাল আর্টস, সেকুলার বিদ্যা যেগুলো তারা শিখত, তারা বলতো এগুলোর মূল লক্ষ্য ছিল হচ্ছে আমরা যে সৃষ্টিকর্তার গডের আদলে তৈরি, তার ইমেজে তৈরি, এই বিষয়টাকে রেস্টোর করা, পুনরুদ্ধার করা এবং নিজের মধ্যে এটার বলা যায় যে ইনভিগোরেট করা, রিইনভিগোরেট করা যে হ্যাঁ আমরা স্রষ্টা, সৃষ্টিকর্তা, ঈশ্বরের ইমেজেই তৈরি। মূল ব্যাপার হচ্ছে তা ওই সময়কার সময়ে সেকুলার বিদ্যাগুলো পরিচালিত হতো অবশ্যই খ্রিস্টান প্যারাডাইমের আদলে। তো তবে এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় এটা বলতেই হয়, সেটা হচ্ছে যে তখনকার সময়ে কখনো এটা ভেবে নেওয়া যাবে না যে এইটাই মনে হয় একমাত্র ট্রেন্ড ছিল। হ্যাঁ, নিঃসন্দেহে এটা ডমিনেন্ট ট্রেন্ড ছিল। এভাবেই মানুষ পড়াশোনা শিখতো। বেশিরভাগ ছেলেপেলে ক্রিশ্চিয়ানিটিকেই নিজেদের ধর্ম মানত। সেই ধর্মের প্যারাডাইমের আদলেই তারা এই বিদ্যাগুলোকে শিখতো। তবে এমন কিছু লোকও ছিল, এমন কিছু ইউনিভার্সিটি ছিল, এমন কিছু বিদ্যায়তনিক স্ট্রাকচার ছিল যেখানে তারা ক্রিশ্চিয়ানিটিকে পরিপূর্ণ মান্য করতো না। তো তাদেরকে ওই সময় বলা হতো একটু সেকুলার, পরিপূর্ণ সেকুলার, বলা যায় যে একটু সেকুলার প্রিডিসপোজিশন রাখার মতো লোক, যারা হচ্ছে এগুলোকে শিখতো ধর্মের থেকে একটু ডিস্ট্যান্ট করে আরকি। তারা বীজগণিত শিখতো বীজগণিত শেখার জন্যই। এর মাধ্যমে গডকে চেনা যাচ্ছে কি যাচ্ছে না? গডের আদলে ইমেজ তৈরি করার, গডের ইমেজের আদলে যে আমরা তৈরি, এই ধারণাটাকে আমরা বদ্ধমূল করতে পারতেছি কি পারতেছি না, এটা বড় বিষয় না। তারা জ্ঞানকে শিখতো বেসিক্যালি নলেজের জন্য আরকি। জ্ঞান শুধুমাত্র জ্ঞানের খাতিরে তারা শিখতো। তো এই যে ধর্ম থেকে জ্ঞানকে পৃথক করার যে অ্যা প্রক্রিয়া, এটা কিন্তু এখনকার কোনো মানে নিউ কোনো ফেনোমেনন না। এটা বেশ প্রাচীন একটা ফেনোমেনন, যেটা ওই সময়কার সময় আমরা দেখতে পাই। স্কলাস্টিক এন্ডেভার এর মূল ভিত্তি ছিল হচ্ছে বিভিন্ন সভ্যতা এবং সংস্কৃতির সাথে তাদের যে ইন্টারেকশন, এবং ইন্টারেকশন এর ফলে তাদের থেকে যে ধরনের গ্রন্থাদি আহরণ করেছিল বা যে ধরনের জ্ঞান, বিদ্যা, শিক্ষা অর্জন করেছিল, আহরণ করেছিল, সেগুলো হচ্ছে তাদের মূল ভিত্তি ছিল। যেমনটা আমি বলেছি সেটা হচ্ছে ওয়েস্টার্ন, বাইজেন্টাইন এবং হচ্ছে ইসলামিক। এবং তারা প্রাচীন যেকোনো দার্শনিকের চাইতে তারা অ্যারিস্টটলকে বেশি প্রাধান্য দিত। এবং খুব সম্ভবত তারা এই যে টেন্ডেন্সিটা যে অ্যারিস্টটলকে বেশি প্রাধান্য দিতে হবে, বা আমরা যদি বলি যে স্কলাস্টিক এন্ডেভারটা বেসিক্যালি অ্যারিস্টটলিয়ান ছিল, তাহলে হয়তো আমরা খুব বেশি ভুল বলব না। এটা খুব বেশি অতিরঞ্জন হবে না। যে যদি আমরা বলি যে এটা পরিপূর্ণ একটা অ্যারিস্টটলীয় একটা কার্যক্রম ছিল। যেহেতু তারা অন্যান্য দার্শনিকের চাইতে অ্যারিস্টটলকে বেশি প্রাধান্য দিত। তো এই ক্ষেত্রে তারা মুসলিম দার্শনিকদের দ্বারা, যাদেরকে আমরা আমাদের ইসলামী ইতিহাসে ফাইলাসুফ বলে থাকি, ইবনে সিনা, ফারাবি বা এই ধরনের যারা ফিলোসফাররা আছেন বা ছিলেন, তাদের দ্বারা খুব বেশি প্রভাবিত ছিলেন। কারণ তারা অন্য যে কোনো দার্শনিকের চাইতে
স্পেশালি ইবনু সিনা, ইবনু রুশদ, আল ফারাবি। এরা আল ফারাবি হয়তো ভিন্ন, কারণ তিনি প্লেটো সম্পর্কে জানতেন। কিন্তু অন্য দার্শনিকদের মধ্যে আমরা অ্যারিস্টটলকে প্রাধান্য দেওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাই। এমনকি কোনো দার্শনিক তো এমনও বলেছে যে আ যদি এই কথাটা নিঃসন্দেহে ভুল আমাদের ইসলামী আকীদার দিক থেকে, যে নবীর পরে বা নবীর চাইতে সবচাইতে বড় হাকিম বা প্রজ্ঞাবান ব্যক্তি হচ্ছেন অ্যারিস্টটল। মানে মনে হয় পৃথিবীতে তিনিই হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি সব জ্ঞান আহরণ করে ফেলছিলেন, এবং তার কাছ থেকে জ্ঞান না নিলে আমরা জ্ঞান অর্জন করতে পারবো। নিঃসন্দেহে অ্যারিস্টটল আমরা জানি যে তিনি একজন প্রলিফিক রাইটার ছিলেন, অথর ছিলেন, এবং তিনি বিভিন্ন বিষয়ে প্রায় সকল বিষয়ে তিনি কথাবার্তা বলে গেছেন। আমরা যদি এখনকার সময় দেখি যে যেকোনো ডিসিপ্লিনের কিতাব উঠায় দেখেন যে অমুক বিদ্যাটার অরিজিনেট কে করছে, অ্যারিস্টটলের একটা নাম আপনি কোথাও না কোথাও পাবেনই। নিঃসন্দেহে তিনি মাল্টি ডাইমেনশনাল ছিলেন। তিনি অনেক বিষয়ে কাজ করেছিলেন, কথাবার্তা বলেছিলেন, লেখালেখি করেছিলেন নিঃসন্দেহে। কিন্তু তার মানে এই না যে তিনি নবীর পরে বা নবীর চেয়েও বড় একজন হাকিম হয়ে গেছেন, নিঃসন্দেহে না। আ তো মূল কথা হচ্ছে যে স্কলাস্টিক যারা আ চৈন্তিক ছিলেন, থিওলজিয়ান ছিলেন বা বিজ্ঞানী ছিলেন, কোট আনকোট সায়েন্টিস্ট ছিলেন, তারা খুব বেশি পরিমাণে অ্যারিস্টটলের চর্চা করত এবং অ্যারিস্টটলকে প্রাধান্য দিত। কোনো সময় অ্যারিস্টটলের কথাই হতো চূড়ান্ত। যদি আপনি অনেক দার্শনিকের মতামত উল্লেখ করে বলেন যে অ্যারিস্টটল বলেছেন এইটা, তার মানে হচ্ছে এইটাই চূড়ান্ত। এর বাহিরে কোনো কথা বলা যাবে না। ইভেন আমরা একটু পরে আসতেছি সায়েন্টিফিক রেভলিউশন এর তখন আমরা দেখব যে আমরা যে জানি যে পৃথিবীর যে মডেল, মানে একটা হচ্ছে হেলিওসেন্ট্রিক, আরেকটা হচ্ছে জিওসেন্ট্রিক। তো এখনকার সময় তো আমরা নিঃসন্দেহে হেলিওসেন্ট্রিক বা সৌরকেন্দ্রিক জগৎ ব্যবস্থাকে মানি। কিন্তু তার আগে ছিল হচ্ছে জিওসেন্ট্রিক বা ভূকেন্দ্রিক জগৎ ব্যবস্থা। এই ভূকেন্দ্রিক জগৎ ব্যবস্থা পৃথিবীর সবাই মানত, বেশিরভাগ লোকেই মানত। কিন্তু ক্রিশ্চিয়ানিটি বা স্কলাস্টিকদের কাছে এটা প্রাধান্য পেত এই কারণে, কারণ এটা এরিস্টটল বলেছেন। এটা এমন কোনো বিষয় না যে তাদের বাইবেলে বলা হয়েছে যে পৃথিবীটা হচ্ছে কেন্দ্র আর তাকে কেন্দ্র করে সকল কিছু ঘুরতেছে। এমন কিন্তু কিছু না। বরং এটা হচ্ছে অ্যারিস্টটল বলে গেছেন এরকম। আর আমরা বলেছি যে অ্যারিস্টটলের কে তারা বেশি প্রাধান্য দিত। এই কারণে তারা এই কথাটাকে এভাবে মানত আরকি। ইভেন অ্যারিস্টটলের উপরে কোনো কথা বলা বা অ্যারিস্টটলকে ছাপিয়ে যাওয়ার মতো কোনো কথা বলা, কোনো মত দেওয়া রীতিমতো কোথাও নিষিদ্ধও ছিল। যেন তিনি নবী হয়ে গেছেন আরকি। মানে যিশুর সমপরিমাণে সমপর্যায়ে কেউ হয়ে গেছে আরকি। তো মূল কথা হচ্ছে যে তারা অ্যারিস্টটলের ব্যাপারে মানে খুব এক ধরনের ওভার ফ্যাসিনেশন এ ভুগত। যেটা তাদের আ ফ্রেন্ডের একটা বড় বৈশিষ্ট্য ছিল আরকি। এবং এই ক্ষেত্রে তারা মুসলিম দার্শনিকদের দ্বারা প্রভাবিত ছিল। এবং এক্ষেত্রে তারা মুসলিমদের যে ব্যাখ্যা, বিশ্লেষণ অ্যারিস্টটলের আ তারা করে গেছেন, এগুলো থেকে তারা খুব বেশি উপকৃত হতো আরকি। এগুলোকেই তারা চর্চা করত বেসিক্যালি। কারণ আমরা জানি যে যখন ক্রিশ্চিয়ানিটি রোমে স্থান পায়, প্রতিষ্ঠিত হয়, তার কিছু বছর কয়েক শতক আ কয়েক শতক পরে বেসিক্যালি অ্যা দর্শন চর্চা রোম থেকে, আলেকজান্দ্রিয়া থেকে বা পশ্চিম ইউরোপ থেকে বিলুপ্ত হয়ে যায়। সেই দার্শনিকরা দলে চলে আসে হচ্ছে প্রাচ্যের দিকে। কেউ চলে যায় ইরানের দিকে, কেউ চলে যায় ভারতের দিকে, কেউ চলে আসে বাইজেন্টাইন সাম্রাজ্যের দিকে। তো বাইজেন্টাইন সাম্রাজ্য আর হচ্ছে ইরান, এই দুটো জায়গা হয়ে গেল হচ্ছে দর্শন চর্চার মূল কেন্দ্র। এরপর যখন ইসলাম আরব থেকে ইরানের দিকে, বাইজেন্টাইনের দিকে, ইরাক, ইরান এগুলো তো বেসিক্যালি ছিল আরকি আপনার হেলেনিস্টিক ছিল। বাইজেন্টাইন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তো যেহেতু বাইজেন্টাইন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত এই সকল অঞ্চলগুলো সেই সময় দর্শন চর্চার মূল কেন্দ্র ছিল, হাব ছিল। ইসলাম এবং তৎপরবর্তী ইসলামিক যে সভ্যতা ওগুলোকে দখল করে ফেলল। এই কারণে আমরা দেখতে পাই যে তৎকালীন সময়ের যে অ্যারাবিক অনুবাদগুলো হতো অ্যারিস্টটলের বা অন্য কোনো দার্শনিকের, সেগুলো কিন্তু সরাসরি গ্রিক থেকে হতো না। সেগুলো হতো পাহলবি থেকে আরবি অথবা সিরিয়ান ভাষা থেকে আরবি হতো বা অন্য কোনো ভাষা যেটা তৎকালীন সময়ে এই ২ টা অঞ্চলে প্রচলিত ছিল। সেই সময়ের ভাষাগুলোকে নিয়ে হচ্ছে তারা অ্যারাবিক
অনুবাদ করত। এবং এখানে আমি একটু নোট করে বলতে চাই স্পেসিফিক্যালি যে এটা পরবর্তী একটা মুভমেন্ট যেটাকে আমরা একটু আলোচনা করব যেটা নিয়ে রেনেসা। রেনেসার ক্ষেত্রে একটা বড় তাদের এমফ্যাসিস ছিল যে এতদিন যাবৎ মানুষ এরিস্টটলকে যে এত মর্যাদা দিত, শ্রদ্ধা করত, সম্মান করত, তাকে চর্চা করত, এই সবগুলো হচ্ছে একটা ভুয়া অনুবাদ। বাজে অনুবাদ, একদম মানে বস্তাপচা অনুবাদ। বস্তাপচা অনুবাদ দিয়ে এতদিন যাবৎ একটা লোককে চর্চা করে আসা হচ্ছে। এবং রেনেসাঁর একটা বড় স্ট্রেসিং পয়েন্ট ছিল। তারা বলতো যে, আমরা যেহেতু এবার এরিস্টটলের মূল গ্রিক পান্ডুলিপি পেয়ে গেছি, আমরা এখন ওই আরবি মানে মুসলিম বলা হচ্ছে বেসিক্যালি আরবি, ওই আরব লোকদের ব্যাখ্যা বিশ্লেষণ মানবো না। আমরা থমাস অ্যাকুইনাসের ব্যাখ্যা বিশ্লেষণ মানবো না। ঠিক আছে? আমরা এখন থেকে সরাসরি গ্রিক ভাষা থেকে ল্যাটিন চর্চা করব বা ভার্নাকুলার চর্চা করব। তার মূল বিষয় হচ্ছে তৎকালীন সময়ে তারা এগুলো কিন্তু সরাসরি গ্রিক থেকে পেত না। তারা পেত হচ্ছে হয় আরবির মাধ্যমে অথবা পাহলভি বা সিরীয় ভাষার মাধ্যমে। তো এই বিভিন্ন সভ্যতার যে আ সংমিশ্রণ এবং এই জ্ঞানের যে সংমিশ্রণ, এইটা তৎকালীন সময়ে স্কলাস্টিক এন্ডেভার এর ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখলো। সময় গেল এবং আমি যেটা বললাম কিছুক্ষণ আগে যে সময় যেতে, যেতে সবকিছুই কিন্তু আস্তে, আস্তে ফেড হতে থাকে। একটু তার যে গৌরব, তার যে ঔজ্জ্বল্য এটা কিন্তু আস্তে, আস্তে মানে স্মিত হতে থাকে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে বিপরীত দিকের যে ট্রেন্ডটা, এটা আমরা কিছুক্ষণ আগে বললাম যে খুব বেশি সেকুলার ট্রেন্ড। যারা ধর্মের অধীনে থেকে কোনো বিদ্যাকে চর্চা করতে চাইতো না। তারা চাইতো জ্ঞানকে জ্ঞানের পর্যায়ে রেখে সেটাকে চর্চা করতে। বীজগণিত শিখবেন কোনো সমস্যা নেই। কিন্তু বীজগণিতকে বীজগণিত রেখেই শিখেন। তার মধ্যে ধর্মকে ঢুকাতে হবে এমন কোনো কথা নেই। আপনি এই ৭ টা লিবারেল আর্টস এর মাধ্যমে কি আপনি স্রষ্টাকে জানতে পারতেছেন কি পারতেছেন না? আপনার ক্রিশ্চিয়ানিটির উপর আপনার যে বিশ্বাস, কনভিকশন এটা কি জোরদার হচ্ছে কি হচ্ছে না? শক্তিশালী হচ্ছে কি হচ্ছে না? এগুলো দেখার বিষয় না। জ্ঞান শিখবেন জ্ঞানের জন্য। এটা এই যে ট্রেন্ডটা, এটা আস্তে, আস্তে স্কলাস্টিক ট্রেন্ডটাকে কিছুটা দুর্বল করতে শুরু করে। এবং আরেকটা ট্রেন্ডের কথা না বললে না সেটা হচ্ছে নমিনালিস্টিক ট্রেন্ড। এরা যে মানে এখনকার সময় নমিনালিস্টিক বলতে আমরা কি বুঝি? নাস্তিক প্রায়। মানে আমার সামনে যে ল্যাপটপটা আছে, এটাকে বলা হয় যে এটা কি জিনিস? সেটাকে বলবে ল্যাপটপ। কিন্তু আমরা ল্যাপটপ বলতে কি বুঝি? একটা কম্প্যাক্ট কিছু একটা বুঝি না? কিন্তু ওরা ভাববে যে ল্যাপটপ আসলে কি জিনিস? এটা আমার আপনার দেওয়া নাম মাত্র। তাদের মূল কথা হচ্ছে নমিনালিজম এর মূল কথা হচ্ছে যে পৃথিবীতে কোনো কিছুই আসলে নিশ্চিত না। আমরা সকল কিছু জানি হচ্ছে বেসিক্যালি কিসের মাধ্যমে? নামের মাধ্যমে। আর নামগুলো কে দিছে? আসমান থেকে টপকে পড়ছে? মানুষের দেওয়া। এই মোবাইলটা আমি এখানে মোবাইল বলতেছি। কিন্তু হয়তো অন্য কোনো লোক এটা কোনো ভাষায় ডাকতে পারে। আমরা এখানে আমকে আম বলি। ইংলিশে ম্যাঙ্গো বলে। হয়তো অন্য কোনো দেশের লোক অন্য কোনো ভাষায় অন্য কোনো একটা ওয়ার্ড এটাকে প্রকাশ করে। তো তারা বলে যে পৃথিবীতে সবকিছু জানেন হচ্ছে আপনি কিসের মাধ্যমে? নামের মাধ্যমে, নেইম এর মাধ্যমে। আর নেইম বা নাম হচ্ছে বেসিক্যালি রিলেটিভ। আপনার কাছে আপনি এক ভাষা কালচারের মানুষ। আপনার কাছে এই নামটা এক ধরনের। আমি ভিন্ন একটা কালচার, ভিন্ন একটা ল্যাঙ্গুয়েজের মানুষ। আমার কাছে সেই নামটা অন্য ধরনের। তো তাদের এই নমিনালিজম বেসিক্যালি হচ্ছে কিছুটা বলা যায় যে এথিস্টিক একটা চিন্তাধারা বর্তমান সময়ে। কিন্তু তৎকালীন সময়ে যে নমিনালিস্টিক ট্রেন্ডের কথা আমি বলতেছি, এটা এথিস্টিক ছিল না। এটা থিইস্টিক ছিল। এটা একটা ক্রিশ্চিয়ানাইজড একটা মুভমেন্ট ছিল। অর্গানাইজড মুভমেন্ট বলা যাবে না নিঃসন্দেহে। কিন্তু কিছু চিন্তাবিদদের মধ্যে আমরা এই চিন্তাটা দেখতে পাই। যারা বলতো, যেটা আমরা একটু আগে বলেছি, স্কলাস্টিক যেটা চেষ্টা করত তারা হচ্ছে লজিক, রিজন, রেশনালিটির সাথে ফেইথ, ধর্ম, রিলিজিয়ন এগুলোকে মেলানোর চেষ্টা করতেন বা সমন্বয় করার চেষ্টা করতেন। নমিনালিস্ট যারা ছিল তারা এগুলোকে বলতো যে না, আপনি দুটাকে মেলাতে পারেন না। স্রষ্টা যা করে সেটা তার পূর্ণাঙ্গ ইচ্ছার দ্বারা করে। হতে পারে সেই কাজের মধ্যে লজিক থাকবে, হতে পারে সেই কাজের মধ্যে কোনো লজিক নেই। তারা বলতো এটা। তো এই ধারাটাই পরবর্তীতে নমিনালিস্টদের ফ্লারিশিং এ সাহায্য করে। ঠিক আছে? তো কি বললাম আমি?
স্কলাস্টিক ট্রেন্ড যেটাকে দুর্বল করার ক্ষেত্রে দুইটা জিনিস ভূমিকা রাখলো। সেটা একটা হচ্ছে খুব বেশি সেকুলার মানে ঝোঁক রাখা ব্যক্তিরা, চিন্তাবিদরা। আরেকটা হচ্ছে নমিনালিস্ট চৈন্তিকগণ বা থিঙ্কারগণ, যারা বলতেন যে স্রষ্টার কাজের মধ্যে, ঈশ্বরের কাজের মধ্যে লজিক খুঁজতে যাওয়া এটা হচ্ছে একটা বেহুদা কাজ, একটা অর্থহীন কাজ। তো এই দুইটা ট্রেন্ড স্কলাস্টিক ট্রেন্ডটাকে অনেকটাই দুর্বল করে ফেললো, স্তিমিত করে ফেললো। এবং তার পরবর্তীতে আমরা এই যে সিনথেসিস বা থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথেসিসের মাধ্যমে আমরা যে নতুন এক ধরনের আউটকাম দেখতে পাই সেটা হচ্ছে রেনেসা। এটা হচ্ছে আমাদের আলোচনার দ্বিতীয় বিষয়বস্তু, রেনেসা, যার মানে হচ্ছে পুনর্জাগরণ, যার মানে হচ্ছে নতুনভাবে জেগে ওঠা। এখন কি জেগে উঠলো? কোনো একজন মানুষ ঘুমিয়েছিল, তাকে জাগিয়ে তোলা হলো এমন কিছু না, বরং এটা হচ্ছে বলা যায় যে পশ্চিমা সভ্যতার একদম যে কোর, মূল, ওটাকে জাগিয়ে তোলা। যেটা আমি বলেছিলাম নোট রাখার জন্য, সেটা হচ্ছে যে আগে মানুষ পশ্চিমকে চর্চা করতো না, ব্যাপারটা এমন না। আগে মানুষ সায়েন্সে চর্চা করতো না, এমন না। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখতে হয়, যেটা অনেকের মধ্যেই মানুষ মানে ভুল ধারণা আছে যে স্কলাস্টিকরা হচ্ছে শুধুমাত্র ধর্ম চর্চা করতো, শুধুমাত্র ভাষা চর্চা করতো, এরা বিজ্ঞান চর্চা করতো না, এরা তথাকথিত সেকুলার বিদ্যার তার ধার ধারতো না। ব্যাপারটা কিন্তু এমন না। যেটা আমি বলেছি যে ওরা 7টা লিবারেল আর্টস চর্চা করতো। আপনি সেই সময়ে যান, দেখবেন যে অনেক বড় বড় বিজ্ঞানী আপনি পাবেন। রজার বেকন তৎকালীন সময়ের লোক। রজার বেকনের মতো লোককে আপনি সেই সময় পাবেন, এবং অসংখ্য লোককে আপনি পাবেন যারা একজন যাজক, একজন প্রিস্ট, একজন প্যাস্টর, কিন্তু তার সাথে সাথে আবার বিজ্ঞান চর্চা করতেছে। কিন্তু এখনকার সময়ের সাথে তখনকার সময়ের বিজ্ঞানীদের বড় পার্থক্য হচ্ছে, যেটা আমি বারংবার বলতেছি, সেটা হচ্ছে তৎকালীন সময়ে বিজ্ঞান চর্চা করা হতো, ম্যাথমেটিক্স চর্চা করা হতো, সবই ধর্মের আন্ডারে বা ধর্মীয় ফ্রেমওয়ার্ক প্যারাডাইমের আন্ডারে, কখনো এর বাহিরে যেত না। বাহিরে গেলে সেটাকে হেটেরোডক্স বলে ভাবা হতো, অর্থোডক্স ভাবা হতো না, এটা মূল ধারার চাইতে বিচ্যুত কিছু বলে ভাবা হতো। তো অনেকে ভেবে থাকে যে তৎকালীন সময় একটু বিজ্ঞান টিজ্ঞান কিছু জানতো না, ব্যাপারটা এমন না। এবং এখনকার সময় এই বিষয়ে অনেক লেখালেখি হয়ে গেছে, আরো হচ্ছে। যে আমরা একটু পরে সায়েন্টিফিক রেভলিউশনে আলোচনা করব, এই সায়েন্টিফিক রেভলিউশনের বীজ কিন্তু এর মধ্যেই ছিল, এই স্কলাস্টিক ট্রেন্ডের যে বৈজ্ঞানিক, এদের মধ্যেই ছিল, কিন্তু পার্থক্যটা হচ্ছে ফ্রেমওয়ার্কে। এটা আমরা একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা বলছিলাম যে রেনেসা হচ্ছে পশ্চিমা সভ্যতার একদম কোরটাকে জাগিয়ে তোলা, এবং এই কোরটাকে জাগিয়ে তোলা একটা বড় মাধ্যম ছিল হচ্ছে মূল গ্রিক দার্শনিকদের মূল যে পাণ্ডুলিপি, সেগুলোকে উদ্ধার করা। আমি বলেছি যে তারা আগে অ্যারিস্টটল বা অন্য কোনো দার্শনিক সাহিত্যিকদেরকে চর্চা করত, কিন্তু সেই চর্চাটা ছিল হচ্ছে অন্য একটা মাধ্যমের সাহায্যে। তারা অন্য কোনো একটা ভাষাকে নিজেদের ভাষায় অনুবাদ করত। ইন সেলফ সেই ভাষাটা বা যেইখান থেকে তারা অনুবাদ করতেছে সেটা ছিল আরো একটা অনুবাদের অনুবাদ। এভাবে কয়েকটা ভাষার মাধ্যমে যে আমরা একটা মানুষ বা একটা চিন্তাবিদকে জানতেছি, রেনেসার চিন্তাবিদরা মনে করলো এটা খুবই একটা ইনভ্যালিড একটা প্রসেস। এটা কোনো মতেও অনুমতি হতে পারে না যে আপনি একটা লোককে এতগুলো ভাষার মাধ্যম হয়ে জানবেন। তারা কি করলো? তৎকালীন সময়ে কিছু চিন্তাবিদ, কিছু সাহিত্যিক মিলে প্রাচীন পাণ্ডুলিপি, গ্রিক পাণ্ডুলিপিকে উদ্ধার করার চেষ্টা করলো, এবং তারা অনেকগুলো পাণ্ডুলিপির উদ্ধার করে অনুবাদ করতে সমর্থ হলো। এবং যখন তারা কম্পারেটিভ স্টাডি করলো, তখন দেখলো যে মূল গ্রিক থেকে ল্যাটিন অনুবাদ, এবং গ্রিক থেকে পাহলভি থেকে আরবি, আরবি থেকে ল্যাটিনের যে অনুবাদ, অনেক পার্থক্য। ও তখন তারা বুঝে গেল কি, যে আসলে আমরা এতদিন যাবৎ যেই অ্যারিস্টটলকে জানতেছিলাম, এই অ্যারিস্টটল আসলে সে অ্যারিস্টটল না যে অ্যারিস্টটল তিনি ছিলেন। মানে একটা
একটা বিকৃত, একটা ভ্রষ্ট অ্যারিস্টটলকে আমরা জানতেছিলাম। এখন আমার দায়িত্ব হচ্ছে কি? মূল থেকে আমাদের সেই সভ্যতার লুপ্তপ্রায়, বিলুপ্তপ্রায় সেই ট্রেজার গুলোকে নিয়ে আসা এবং নিজেদের ভাষায় এভেইলেবল করা। এই কারণে আমরা সেই সময়ে গ্রিক থেকে বা প্রাচীন সাহিত্য সংস্কৃতির যে মূল ল্যাঙ্গুয়েজ, সেগুলো থেকে একটা অনুবাদের মুভমেন্ট দেখতে পাই। পেট্রার্ক বা এক্ষেত্রে আপনার অনুবাদ না, কিন্তু জাস্ট চর্চা ক্ষেত্রে আমরা লিওনার্দো দা ভিঞ্চির কথা বলতে পারি। তারা সবাই কিন্তু এই জমানার লোক। এবং এগুলোর অনুবাদের পরে তারা দেখতে পেল যে এতদিন যাবৎ আমরা যেই সংকীর্ণভাবে জানতেছিলাম পশ্চিমকে, আসলে পশ্চিম শুধুমাত্র অ্যারিস্টটল না। পশ্চিমের অনেক লোক আছে। এখানে আপনার সক্রেটিস আছে, এখানে প্লেটো আছে, এখানে গ্রিকদের অনেক দার্শনিক আছে। তার পরবর্তী রোমানদের অনেক দার্শনিক আছে, যাদেরকে আমরা এতদিন চিনতামই না। এখন তারা মানে ঝাঁপিয়ে পড়ল যে আমাদেরকে এদের জানতে হবে। এবং এই সময় আমরা দেখতে পাই যে প্রাচীন বিভিন্ন গ্রিক এপিক গুলো, মহাকাব্যগুলো নতুনভাবে অনুবাদ হতে শুরু করে। এই অনুবাদগুলো এই একটা মুভমেন্টের জন্ম দেয়, যেটাকে আমরা রাফলি বলতে পারি রেনেসা, যেটা পশ্চিমকে তার ভেতর থেকে জাগিয়ে তোলা। এবং রেনেসার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে হচ্ছে নিও প্লেটোনিজম। নিও প্লেটোনিজমের কথা আমরা আগেও বলেছিলাম যে এটা হচ্ছে প্লেটোর এক নতুন ধরনের ব্যাখ্যা, যেটা অনেকটা মিস্টিক ছিল, এটা অনেকটা রহস্যবাদী ছিল এবং এটা কোনো কোনো ক্ষেত্রে ক্রিশ্চানাইজ ছিল। মানে বলা যায় যে প্লেটোর এক ধরনের ধর্মীয় ব্যাখ্যা বিশ্লেষণের কার্যক্রম হচ্ছে নিও প্লেটোনিজম মুভমেন্ট। তো নিও প্লেটোনিজম মুভমেন্ট রেনেসার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। দেখেন এতদিন যাবৎ মানুষ কি জানতো? মানুষ জানতো যে পৃথিবীতে ঈশ্বর মানুষকে সৃষ্টি করছেন, পৃথিবীটাই হচ্ছে সকল কিছুর কেন্দ্র এবং পৃথিবীর মধ্যে মানুষই হচ্ছে সকল কিছুর কেন্দ্র। অর্থাৎ গোটা মহাবিশ্ব যেন মানুষকে কেন্দ্র করেই সৃষ্ট। মানুষই হচ্ছে এটার মূল সেন্টার। এই ধারণাটা খুব বেশি প্রচলিত ছিল। যখন দেখেন মানুষের বিশ্বাসটা কিন্তু আসলে খুবই ঠুনকো একটা জিনিস। ধরেন আপনি আপনার স্বামীকে বা স্ত্রীকে খুব বিশ্বাস করতেন। আপনি আপনার এই বিশ্বাসের উপর ভর করে কিন্তু অনেক, অনেক কাজ করবেন। আপনি আপনার আ এটিএম কার্ডের পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন তাকে। কয়েকটা কার্ডের পাসওয়ার্ড দিয়ে রাখলেন। ব্যাংক অ্যাকাউন্ট হয়তো একটা আপনার স্ত্রীর নামে বা আপনার স্বামীর নামে করে দিলেন। ঠিক আছে? এভাবে কিন্তু মানুষ একটা বিশ্বাসের উপর ভিত্তি করে কিন্তু অনেকগুলো কাজ করে, তাই না? কিন্তু ধরেন কোন একটা সময় আপনার বিশ্বাসে একটু চিড় ধরল। এই বিশ্বাসে আপনার অবিশ্বাসের বিষ ঢুকে গেল। তখন কি হয়? তখন আপনি 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 কিন্তু এক করে সবগুলোকে সংকুচিত করে নিয়ে আসতে শুরু করেন, তাই না? আপনাকে কিন্তু জানতে হবে না যে, ও আচ্ছা আমার স্ত্রী বা আমার স্বামী ওই এটিএম কার্ডের পাসওয়ার্ড ব্যবহার করে হয়তো টাকা তুলে ফেলছে। বা সে আ আমার দেওয়া অধিকারকে মানে মিসইউজ করে একটা ভিন্ন কাজে ভিন্নভাবে এটার ফায়দা তুলছে, এমন কিন্তু জরুরি না। বরং এতটুকুই জরুরি যে আপনি তাকে যে বিশ্বাসের উপর ভর করে এই কাজগুলো করতে দিলেন বা এই সুবিধাগুলো দিলেন, আপনার সেই মূল বিশ্বাসে চিড় ধরছে। আপনার সেই মূল বিশ্বাসে সমস্যা দেখা দিছে। এখন কিন্তু আপনি সেই বিশ্বাসের উপর ভর করে অনেকগুলো কাজ যে দিলেন, সেই অবিশ্বাসের উপর ভিত্তি করে কিন্তু এখন আপনি তার সকল সুবিধাগুলোকে কি করতে পারেন? বঞ্চিত করতে পারেন তাকে। সেগুলো থেকে তাকে মাহা করতে পারেন।